অচেনার আনন্দ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের এই ঘরের আশেপাশেই অনেক অচেনাকে চেনা আর অজানাকে জানার আনন্দ লুকিয়ে রয়েছে। তাই বিদেশবিভূ না গিয়ে এবার এই অচেনাকে চেনা আর অজানাকে জানার উদ্দেশ্যে আমরা 9 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঘরের খুব কাছে ঘাটশিলার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ। হাওড়া স্টেশনে সবাইকে স্বাগত। আমাদের ট্রেন 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 হাওড়া থেকে ছাড়বে আর ঘাটশিলা পৌঁছে যাবে সকাল 9টায়। নামগুলো বললে ভালো হয়। আমার নাম সুদীপ রায়, অরুণ সিকদার, অভিজিৎ দাস, আমার বন্ধু অতনু, এখন কাঞ্চন মন্ডল, কাঞ্চন মন্ডল, রাজীব রায় চৌধুরী, হারু ভুইয়া, মারুদাস রায়। আর আপনারটা বলো। আর আমি সুদীপ। আজকে গুড মর্নিং। আমরা সবাই জনশতাব্দী এক্সপ্রেসে আজকে যাচ্ছি কোথায়? ঘাটশিলা। আমরা এই 9 বন্ধু সবাই নানান পেশায় রয়েছে, কিন্তু আজ ওই অজানাকে জানার জন্য নিজেদের চাকরি, নিজেদের ব্যবসা ছেড়ে এই 9 জন মিলে চলেছি পাহাড় জঙ্গল ঘেরা ঘাটশিলাতে। আমাদের এই 9 জন মানে আমি ও আমার বন্ধু অতনু, আর সেই সঙ্গে রয়েছে অরুণ, রাজুদা, কাঞ্চনদা, সুজিতদা, হারুদা, মনোজদা আর বুড়োদা। আজ সকাল 5টায় আমি বেহালা চৌরাস্তা থেকে আমার বন্ধুদের গাড়িতে করে হাওড়া এসে ট্রেন ধরেছি। আগামীকাল এই একই ট্রেন আমরা বিকেল 5:32 ঘাটশিলা থেকে ধরব, যা হাওড়া এসে আমাদের পৌঁছে দেবে রাত্রি 9টায়। তবে এই মুহূর্তে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের যা অবস্থা, তাতে জানি না ট্রেন কটায় ধরবো আর কটায় এসে পৌঁছবে। যদিও আজ কিন্তু ট্রেন একদম রাইট টাইমে হাওড়া থেকে ছেড়েছে। এই ট্রেন মানে 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে সকাল 6:20, তারপর খড়গপুর ঝাড়গ্রাম হয়ে 9টা নাগাদ পৌঁছে যায় ঘাটশিলা। সুপারফাস্ট ট্রেন আর খুব কম স্টপেজ, এই কারণে 3 ঘন্টারও কম সময়ে কলকাতা থেকে ঘাটশিলা পৌঁছে যাওয়া যায়, যদি অবশ্য ট্রেন লেট না করে। তারপরে এই ট্রেন টাটানগর নোয়ামন্ডি হয়ে বারবিল পৌঁছে যায় দুপুর 1:15 নাগাদ। কোলাঘাট পার হয়ে ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে। সময় কেটে যাচ্ছে গল্প, আড্ডা, চা, কফি আর মশলা মুড়িতে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঘাটশিলা অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের। শুনেছি উনি নিজে কোনোদিন দেশের বাইরে পাও রাখেননি, অথচ তার সাহিত্য উপন্যাসে সারা পৃথিবীর অজানা অচেনা জায়গার নিখুঁত বর্ণনা রয়েছে। উনি এই দেশের পাহাড়, ঝর্ণা, জঙ্গলের মধ্যে বসেই সুদূর আফ্রিকার ছবি অদ্ভুতভাবে তুলে ধরেছিলেন তার পাঠকদের জন্য, যার উদাহরণ রয়েছে চাঁদের পাহাড়ে শঙ্করের অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে। যাই হোক, ট্রেন কিন্তু নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল ঘাটশিলাতে। আমরা 9 জন নিজেদের ব্যাগ নিয়ে ওভারব্রিজ ক্রস করে চলে এলাম স্টেশনের বাইরে। বাইরে রয়েছে টোটো, অটো এবং গাড়ির একটা পার্কিং এরিয়া। এখানে আছে ঘাটশিলাতে কি কি দেখা যায় তার একটা সুনির্দিষ্ট বোর্ড। আপনারা চাইলে ওই বোর্ড দেখে নিজেদের ইচ্ছে মতন এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন, সারাদিন ঘুরে আবার বিকেলের ট্রেন ধরে কলকাতা ফিরে আসতে পারেন। আমাদের যদিও গাড়ি বুক করা আছে, শুধু আমরা এখন ব্রেকফাস্টটা করব, তারপর হোটেলে গিয়ে ব্যাগ রেখে আজ সারাদিনে যেটুকু কভার করা যায় করে নেব। আগামীকাল বাকিটুকু দেখা যাবে।
স্টেশনের বাইরে আমরা একটা ছোটখাটো হোটেলে ব্রেকফাস্ট করে নিলাম। বেশ কয়েকটা এরকম ছোটখাটো রেস্টুরেন্ট দেখলাম স্টেশনের আশেপাশে আছে, তবে এখানে মানুষের ভিড় একটু বেশি দেখলাম, তাই এখানে এসে গেলাম। পুরি, সবজি আর ডবল ডিমের অমলেট। মোটামুটি খারাপ না, ভালোই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলছি। ব্রেকফাস্ট করে দেখলাম হোটেল থেকে ব্যবস্থা করে দেওয়া আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, একটা ইনোভা। আমরা সবাই ওতে উঠে পড়লাম। গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে জসবীর সিং, পাঞ্জাবি মানুষ, তবে ঝাড়খণ্ডে থাকেন। বেশ মিশুকে, খোলামেলা, ভালো মানুষ। মিনিট 15-র মধ্যে আমরা এসে গেলাম সুবর্ণরেখা নদীর ধারে আমাদের হোটেলে, জয় মা সন্তোষী গেস্ট হাউস। খুব শেষ মুহূর্তে আমাদের এই বেড়ানোর পরিকল্পনা হওয়ার কারণে ট্রেনের টিকিট পেতে যেমন সমস্যা হয়েছিল, ঠিক তেমনি প্রায় সব হোটেলে রুম পাওয়া যাচ্ছিল না। তবে আমাদের বন্ধুদের একজন চেনা পরিচিতের মাধ্যমে আমরা জয় মা সন্তোষী গেস্ট হাউস বলে একটা হোটেল পেয়েছি। হোটেলটা কিন্তু সুবর্ণরেখা নদীর ঠিক একদম পাশে। এটাই কিন্তু এই হোটেলটার মেইন অ্যাডভান্টেজ। ঘর থেকে সুবর্ণরেখা দেখা যায়। এই সময় বুঝতে পারলাম ঘাটশিলাতে প্রচুর টুরিস্ট, কারণ সামনে 2 দিন ছুটি। ট্রেনে আমরা দেখতে পেলাম বহু বাঙালি কলকাতা থেকে ঘাটশিলা বেড়াতে এসেছেন। এই হোটেলেও রুম পাওয়া যাচ্ছিল না, তবে ওই পরিচিত মাধ্যমে আমরা আমাদের 9 জনের জন্য বুক করেছি ডাবল বেডেড রুম, 2টো দোতলায়, আর গ্রাউন্ড ফ্লোরে একটা 4 বেডেড রুম। একটা ডাবল বেডেড রুমে আমি আর অতনু ছিলাম, অন্য আর একটা ডাবল বেডরুমে রাজুদা, কাঞ্চনদা আর অরুণ ছিল, আর নিচে 4 বেডের যে রুম ছিল তাতে বাকি 4 জন থেকে গেছে। প্রতিটি রুম অ্যাটাচ বাথ। আমাদের রুম থেকে একদম সামনেই দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। যাই হোক, আমরা হোটেলের রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম। প্ল্যান করেছি আজ সারাদিনে ঘাটশিলায় যতটুকু পারা যায় দেখে নেব। রাস্তায় লাঞ্চ করে নেবো কোথাও একটা, রাতে ফিরে আসবো, এখানেই থাকবো। প্রথম স্পট চিত্রকূট মন্দির। গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই স্পটটা দেখে নিই। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ট্রেনের আওয়াজ পাচ্ছি। প্রথম স্পটে এলাম চিত্রকূট মন্দির। হাইওয়ের পাশে একটা মাঝারি মার্বেলের টিলা রয়েছে, সেটার নামই হচ্ছে চিত্রকূট পাহাড়। এর ওপর 3 থেকে 4 মিনিট হাঁটলে রয়েছে ওপরে একটা শিব মন্দির। টিলার ওপরে ওঠার জন্য রয়েছে পাথরে কাটা সিঁড়ি। দুপাশে নিচে দেখা যাচ্ছে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কাছাকাছি মনে হচ্ছে কোনো রেল স্টেশন আছে, কারণ ট্রেনের আওয়াজ পাচ্ছি। উপরে উঠে একটা শিব মন্দির পেলাম, দর্শন করলাম। এই মার্চ মাসে অবশ্য বেশ গরম আর চড়া রোদ, তবে বেশ হাওয়াও দিচ্ছে। আশেপাশে নানান আকৃতির মার্বেল রকের ওপর রয়েছে নানান রকম হিন্দু দেবদেবীর নাম এবং তাদের ছবি। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে নেমে এলাম গাড়িতে ওঠার জন্য। আমাদের পরবর্তী স্পট হচ্ছে সূর্য মন্দির। সুবর্ণরেখা নদীর ধারে একটা রথের আকৃতিতে রয়েছে এই সুন্দর মন্দিরটি, যা সূর্য দেবতাকে উৎসর্গ করার জন্য তৈরি করা হয়েছে। শুনলাম এটা অতি প্রাচীন একটা মন্দির এবং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তবে সাম্প্রতিককালে এই মন্দিরটিকে মেরামত করা হয়েছে এবং আরো সুন্দর করে তোলা হয়েছে। রথের সামনে রয়েছে 7টি ঘোড়া, পাশেই বয়ে চলেছে সুবর্ণরেখা। নদীর ঠান্ডা বাতাস, গাছপালায় ঘেরা অতি মনোরম পরিবেশে আমরা মন্দিরের দালানে বসে বেশ কিছুটা সময় কাটালাম।
কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই আবার জসবীর ভাইয়ের গাড়িতে গিয়ে উঠে বসলাম। পরবর্তী গন্তব্য রামকৃষ্ণ মঠ। পরের স্পট রামকৃষ্ণ মঠ। পূর্ব সিংভূম জেলার একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এই মঠ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের স্মৃতিস্বরূপ এই মঠ স্থাপিত হয়। এবারে এসেছি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত গৌরী কুঞ্জে। হ্যাঁ, এই সেই কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি, যার নাম গৌরী কুঞ্জ। আমরা কে না জানি আর কে না চিনি তার নাম। আরণ্যক, চাঁদের পাহাড়, পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশ্বিনী সংকেত, এসব নানান কাহিনীর এই লেখককে। এই সেই বাড়ি যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসব যুগান্তকারী লেখাগুলো লিখে গেছেন। সামনের গেট দিয়ে ঢুকে গেলাম। বাঁ দিকে রয়েছে ওনার ঘর, যা এখন সংগ্রহশালা। তার ভিতরে কোন রকম ভিডিওগ্রাফি চলবে না, ছবি তোলা যেতে পারে। আর সামনে রয়েছে বেশ কিছুটা খোলা জায়গা। তার দুপাশে রয়েছে লেখকের স্মৃতির উদ্দেশ্যে রাখা নানান রকমের পটচিত্র, যার মধ্যে লেখকের জীবনের নানান মুহূর্ত, ওনার লেখা সাহিত্য উপন্যাসের নানান রকমের ছোঁয়া। সত্যি অন্যরকম একটা অনুভূতি। শোনা যায় লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবী তাদের বিয়ের 1 বছরের মধ্যে মারা যান। তার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়ির নাম হয় গৌরী কুঞ্জ। দেখলাম রয়েছে একটা আম গাছ, যেটা লেখকের ভাই মুটু বিহারী নিজে লাগিয়েছিলেন যাতে দাদা আম খেতে পারেন। প্রথমা স্ত্রী গত হওয়ার পরে স্ত্রীর শোকে শোনা যায় লেখক কিছুটা সন্ন্যাসীর মতন হয়ে গিয়েছিলেন। পরে 1940 সালের 3রা ডিসেম্বর ফরিদপুর জেলার ষড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমাদেবীকে উনি বিয়ে করেন। বিয়ের 7 বছর পর একমাত্র সন্তান তারা দাসের জন্ম হয়, যার ডাকনাম ছিল বাবলু। সামনে রয়েছে অপুর পাঠশালা, যার আসল নাম কিন্তু তারা দাস মঞ্চ, যা পুত্রের নাম অনুসারে লেখক রেখেছিল। শুনলাম এখানে স্থানীয় শিশুদের সপ্তাহে কিছুদিন নির্দিষ্ট দিনে বাংলার মাধ্যমে পড়াশোনা করানো হয়। লেখকের যুগান্তকারী উপন্যাস পথের পাঁচালীর অপু দুর্গার গল্প আমরা কে না জানি। ভাবতে অবাক লাগে এই লেখকই সেই পথের পাঁচালীর গল্পের স্রষ্টা, অথচ তার নিজের জীবন ছিল অতি সাদামাটা, অতি অনাড়ম্বর। শুনেছি উনি নানান সময় নানান রকম অর্থকষ্টের মধ্যে দিয়েও গেছেন। জীবিকা নির্বাহের জন্য গোরক্ষিণী সভার প্রচারক হিসেবে কিছুদিন কাজ করেন। তারপর খেলাচন্দ্র ঘোষের বাড়িতে গৃহশিক্ষক ও সেক্রেটারি আর তার ভাগলপুর এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবেও কিছুদিন কাজ করেছেন। শেষ দিকে যোগ দেন বনগাঁর কাছে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের। আমৃত্যু সেখানেই তিনি শিক্ষকতা করে গেছেন। 1950 সালের 1 নভেম্বর এই ঘাটশিলাতেই উনি দেহত্যাগ করেন। এই গৌরীকুঞ্জের পাশের যে রাস্তাটা, সেটা অপুর পথ হিসেবে পরিচিত। ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা কত ইতিহাস নির্বাক স্মৃতি হয়ে পড়ে আছে। একটু পরে এলাম সংগ্রহশালায়, কিছু ছবি তুললাম। ভিডিও তোলা তো বারণ। রাখা আছে বাংলার পল্লী জীবনের কত ব্যবহার করা পুরনো জিনিসপত্র, যা আজকের আধুনিক যুগে হারিয়ে গেছে। রয়েছে লেখকের ব্যবহার করা পোশাক, জুতো, ওনার লেখা উপন্যাস এবং গল্পের কিছু বই। গৌরীকুঞ্জ থেকে আমরা চলে এলাম
সুবর্ণরেখা নদীর ধারে একটা ফাঁকা জায়গায় কিছুক্ষণ সময় কাটাবো বলে। পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী, ওপারে দেখা যাচ্ছে HCL এর প্রায় বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি। আমরা এসেছি, জাসবির ভাইয়া নিয়ে এসেছেন আমাদেরকে সুবর্ণরেখা নদীর ধারে। আমরা কিছুক্ষণ সময় কাটাবো। দূরে দেখা যাচ্ছে এখানে HCL এর ফ্যাক্টরি। बोलते हैं क्या आपको गुरु ग्रंथ साहिब कहाँ मिलता है? पंजाब में जाने से मिलेगा ना? यहाँ गुरु कलकत्ता में ग्रंथ साहब को आप नहीं खरीद सकते, वो सिर्फ गुरुद्वारा में ही। নদীর ধারে গাছের ছায়ায় বসে সবাই মিলে চা খেলাম, বেশ গরম। সামনে নদীর ওপারে দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের প্রায় বন্ধ হয়ে যাওয়া একটা ফ্যাক্টরি, বিশাল বড়, কিন্তু আজ প্রায় ভগ্ন দশায় রয়েছে। আমাদের জাসবীর ভাই ওখানে নাকি আগে কাজ করতেন, কিন্তু এত বড় ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার বহু মানুষ কর্মহীন। সেটা নিয়ে দেখলাম জাসবীর ভাইয়েরও যথেষ্ট ক্ষোভ রয়েছে। যাই হোক, কিছু অবলা কথা বলতে না পারা বন্ধু জুটে গেল। ওদের জন্য আমরা কিছু বিস্কুট কিনে ওদের খাওয়াতে লাগলাম, কারণ আমাকে চারিদিক দিয়ে ওরা ঘিরে ধরেছে। সময়টা কিন্তু ভালোই কাটছে। সামনে একটা ছোট্ট ঝর্ণা। এই জায়গাটা যে কপারের জন্য বিখ্যাত, জানি না, এই পাথরগুলোকে দেখে তো কপারের কথা মনে পড়ছে। নদীর উপরে একটা সেতু ছিল বোঝা যাচ্ছে, কিন্তু এখন সেটা পুরোপুরি ভেঙে গেছে। তার উপর দিয়ে নদীর মাঝখান অব্দি চলে এলাম, তবে আর এগোনো সম্ভব নয়। দেখলাম এখানে জল অনেক কম, কিন্তু বেশ ভালো মতো স্রোত আছে, জল বেশ পরিষ্কার। কিছু মানুষ স্নান করছেন দেখলাম। এটা একটা পুরো রাস্তার সেতু ছিল, সেতুটা এখান থেকে পুরো ভেঙে গেছে। পুরো ভেঙে এই অবস্থা। আমার সাথে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, পুরো সেতুটা ভেঙে গেছে। কথা বললে কেন শোনা জাসবীর ভাইয়ের মুখে শুনলাম এই HCL ফ্যাক্টরি প্রায় বন্ধ, কোনো কাজ নেই, সরকারের পুরো অনীহার জন্য দায়ী। সুবর্ণরেখার নদীর পাশে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার যাচ্ছি। ভাই সাহেব, अभी कहाँ जा रहे हैं हम लोग? अभी फुलडुगरी पहाड़। ফুলডুঙ্গরি পাহাড়ের দিকে যাচ্ছি আমরা। বাইরে বেশ গরম, তবে ভালো লাগছে সবাই মিলে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের মজার আইটেম রয়েছে, কলার কাঁদি থেকে শুরু করে জলের বোতল, সমস্ত আর সবার উপরে ম্যানেজার রয়েছে অতনু মজুমদার, প্রেসিডেন্ট কাঞ্চনদা, ভাইস প্রেসিডেন্ট, ক্যাশিয়ার
রাজীব রাজীব আচ্ছা, সামনে রাজীব রায় চৌধুরী সামনে এই যে কপার ফ্যাক্টরি সেগুলি হচ্ছে আমাদের हिंदुस्तान एशिया अच्छा जसबीर एक मिनट सवाई जसबीर भाई कुछ बोलेंगे हाँ। इस बारे में क्या पूछा है पहले पूछिए। ये जो फैक्ट्री है ये तो बहुत बढ़िया फैक्ट्री लग रहा है ना हाँ बहुत बढ़िया फैक्ट्री है, देख लीजिए कितना बढ़िया दिख रहा है आपको। बहुत बढ़िया दिख रहा है हाँ इसको बंद कर दिया गया है, यहाँ का जितना भी नौजवान लड़का लोगों है बच्चा लोगों बेरोजगार हो गया है। अच्छा और इनका जो हेड ऑफिस है अफ्रीका कलकत्ता में है। अच्छा और यहाँ का सब माइंस बंद है, खाली यह सामने का जो गेट है उसमें रंग पॉलिश कर दिया कि अच्छा फैक्ट्री है। अच्छा आपने अभी बोला ना कि गोल्ड कहाँ से होता है हाँ जी ये सामने जो है देख लीजिए, सामने वाला जो है सामने एक गोल्ड प्लांट है। वो गोल्ड प्लांट है हाँ, और जो उनके पीछे है वो आपको बोलता है फ्लाश स्मेल्टर, जिसमें कॉपर निकलता है। अच्छा उनको फ्लाश स्मेल्टर बोला जाता है। हाँ। फ्लाश के बाद में एनोड सेक्शन है। हाँ। और ये जो सामने में जो दिख रहा है ना टैंक बड़ा वाला, हाँ। ये रिफाइनरी बोलता है, जिसमें कि कॉपर आपका रिफाइन होता है। अच्छा। प्योर कॉपर बन जाता है। अच्छा उसमें एसिड पानी रहता है, हाँ। उसमें डुबोता है कॉपर को, तो प्योर आपका ये बन जाता है। अच्छा। कॉपर बन जाता है। और जो ऊपर एकदम दिख रहा है, रुके आगे करता हूँ गाड़ी बताता हूँ आपको। ये सामने जो है ये आपका ये है गैरेज है। अच्छा ये देखिए टूटा है सब, गाड़ी सब कहाँ कहाँ चला गया, कहाँ रातों रात बेचा है लोग को अच्छा। मालूम नहीं, गाड़ी घोड़ा बहुत है। हाँ और ये जो सीधा आपका बीम दिख रहा है लंबा सा, उसका बगल में दिख रहा है ना वो बॉयलर हाँ, हाँ, वो बॉयलर उसका कोयला से चलता था। अच्छा। वो भी सब बंद हो गया, कुछ नहीं है अब अंदर में, सब अंदर का मशीन जितना सब खत्म हो गया, खाली सामने का गेट ही अच्छा है। और कुछ इंसान या एम्प्लॉय है, हाँ उन लोग का पेमेंट अच्छा है, बैठे बैठे पेमेंट ले रहा है, लेकिन रोजगार के लिए या कंपनी और यहाँ का यूनियन कुछ नहीं सोच रहा है। तो इतना बढ़िया जो जगह है ये क्या पूरा पूरी बेकार का पूरा बेकार है, सरकारी है, बेकार कर दिया गया, बेकार का नहीं है, अगर चाहेगा तो बहुत अच्छा है। हम तो आपको पहले बोले कि इंडिया नहीं अगर पूरा वर्ल्ड मिल के भी अगर इसको अलग कर दे ना, हाँ हम यहाँ का राजा आदमी है। देखिए यहाँ पर ही क्या नहीं है, झारखंड में आपका कॉपर यहाँ बन रहा है, सिलेनियम यहाँ से नहीं, ये तो कॉपर का पैसा छोड़िए, सिलेनियम ही बेचता है कंपनी, अच्छा तो उसी से पेमेंट हो जाता है। अच्छा। तो कॉपर और गोल्ड छोड़िए दीजिए, और सब माइंस बंद है यहाँ। कॉपर हम लोग का है, यूरेनियम हम लोग का यहाँ पर माइंस है, सब कुछ है, एयरपोर्ट वगैरह सब। अगर झारखंड चाहेगा तो बहुत अच्छा हम लोग का, झारखंड सबसे रईस जगह है। और सांसद में बोला जाता है सर झारखंड बहुत गरीब क्षेत्र है, लेकिन झारखंड ही सबसे ज्यादा अमीर क्षेत्र है हम लोग का। वो पहले वाला कौन बोला जो ऑफिसर था जो अच्छा था, क्या नाम बोला आपने? वो जनरल सेक्रेटरी आपका अजीत राय। अजीत राय जी हाँ, जनरल सेक्रेटरी थे। हाँ। हम लोग के यहाँ के यूनियन मतलब यूनियन के लीडर थे। अच्छा। बहुत बढ़िया आदमी था, वो किसी का पेट में लाते अच्छे ही सोचते थे। उसके बाद में थोड़ा 19-20 हुआ, वो हार गए, यहाँ ओम प्रकाश सिंह आ गए। अच्छा ओम प्रकाश सिंह एक भी ना एम्प्लॉय के बारे में सोचा है, ना एम्प्लॉय के नॉमिनी के बारे, जो नॉमिनी मतलब जो बच्चा लोग रिटायर करता है, डेथ कर जाता है, मेडिकल रहता है कि उन लोग को नौकरी हो, किसी के बारे में वो नहीं सोचा है। वो अपना परिवार अपना बच्चा के बारे में सोचा है। आज के दिन में वो बहुत अच्छा है, लेकिन हम लोग बेरोजगार हो गए। थैंक यू जसवीर भैया जी धन्यवाद। तो साइकिल स्टैंड है हाँ ये साइकिल स्टैंड है, देख लीजिए कितना बढ़िया है। हाँ बढ़िया से स्टैंड हो गया। हाँ नहीं अभी रिक्शा स्टैंड है। हाँ और ये आपका लेफ्ट में देखिए, ये लेफ्ट में देखिए मैं दिखाता हूँ यहाँ पर। এখানে কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, তবে একজন প্রাক্তন কর্মী হিসেবে তার যা শোচনীয় অভিজ্ঞতা সেটা সে শেয়ার করতেই পারে, আমরা সেটাকে তুলে ধরছি। এটা সত্যি মর্মান্তিক যে এত রত্নভাণ্ডার থাকা সত্ত্বেও একটা রাজ্যের মানুষ কেন কর্মহীন জীবনযাপন করবেন, আর এত সমৃদ্ধ ও ধনী একটা সরকারি ফ্যাক্টরি কেন দিনের পর দিন বন্ধ থাকবে, যার জন্য কিছু মানুষ তাদের আখের গোছাবে আর অসংখ্য মানুষ তাদের পরিবার নিয়ে কর্মহীন জীবনযাপন করবেন। আমরা ভুক্তভোগী নই, তবে যারা ভুক্তভোগী তাদের ক্ষোভ তো ভীষণ রকমের স্বাভাবিক। এবার এসছি আমরা ফুলডুংরি পাহাড়। এবার আমরা এসে গেলাম ফুলডুংরি পাহাড়ে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু এই পাহাড়টা বিখ্যাত। লেখক এখানে বসেই অনেক কিছু লিখেছেন, যার মধ্যে তার বিখ্যাত উপন্যাস আরণ্যক, যেটা নাকি উনি এখানে বসেই লিখেছিলেন। ফুলডুংরি পাহাড় ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এর পাশ দিয়ে চলে গেছে জাতীয় সড়ক। আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের উপর উঠতে হয়।
পাহাড়ের উপর দিকে দেখা যাবে প্রচুর শাল গাছ। এই পাহাড়ের চূড়ার উপর থেকে ঘাটশিলা শহরের এক পাশটা দেখা যায়, যা অসাধারণ। তবে জায়গাটার আমার মনে হয় আরেকটু বেশি তত্ত্বাবধান দরকার। দেখলাম উপরে নানান জায়গায় প্লাস্টিক, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছু বোতল তো ভাঙা অবস্থায় রয়েছে। আমার জুতোর মধ্যে একটা বোতলের ভাঙা অংশ আটকে যায়। খুব সাবধানে সেটাকে খুলে আবার চলতে শুরু করি। পাহাড়ের ওপরটা কিন্তু ভারী চমৎকার, বেশ হাওয়া, প্রচুর গাছ, উপর থেকে ঘাটশিলাটা বেশ দেখা যাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ উপরে বসে সময় কাটিয়ে আড্ডা মেরে আবার আস্তে আস্তে নিচে নেমে এলাম। চলুন। আজকের শেষ গন্তব্য বুরুডি লেক। ইচ্ছা আছে ওখানে লাঞ্চ করে নেব। জাসবীর ভাই আমাদের 9 জনের জন্য ওনার চেনাশোনা কোনো দোকানে আমাদের লাঞ্চের কথা বলে রেখেছেন। যাই হোক, সারাদিনের গরম আর ধকলে সবাই খুব ক্লান্ত। এখানে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। ঠিক করেছি ওখানে লাঞ্চ করে সময় কাটিয়ে সন্ধ্যের মধ্যে সবাই হোটেলে ফিরে আসবো। যাওয়ার পথে আদিবাসীদের গ্রাম, মাটির বাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম। ভারী চমৎকার, পুরো মনটা অন্যরকম করে দিল। সেজন্য বলছি একবার এখানে অবশ্যই আসুন, রাস্তায় ঘুরুন, এই মাটির বাড়ি আর আদিবাসী গ্রাম অবশ্যই দেখুন। আর দেখলাম পদ্মের পুকুর। যদিও এখন পদ্মের সময় নয়, তাই পদ্ম ফুল সেভাবে নেই, কিন্তু দেখলাম গোটা পুকুর জুড়ে রয়েছে পদ্ম পাতায় ভর্তি। পুজোর পরে বা ঠান্ডার সময় নাকি এলে গোটা পুকুর পদ্ম ফুলে ভর্তি হয়ে থাকে, আর হয়ে থাকে লালে লাল। দেখি ভবিষ্যতে আর একবার ঘাটশিলায় যদি ঠান্ডার সময় আসা যায় এই পদ্ম পুকুর দেখার জন্য। ঘাটশিলায় আরো একটা জিনিস দেখলাম, গরুর গাড়ি। খুব ছোটবেলায় দেখেছি, আমাদের গ্রামের দিকেও সেভাবে এখন আর যাওয়া হয় না। তাই গরুর গাড়ি এখনকার জেনারেশন কি হয়তো জানে না। তবে এখানে বেশ কিছু গরুর গাড়ি দেখতে পেলাম রাস্তা দিয়ে চলছে। ফুলডুমরি পাহাড় থেকে প্রায় 12 কিলোমিটার পথ চলার পর আমরা এসে গেলাম বুরুডি লেক। এখন ভর দুপুর, চারিদিকে রোদ, তবে জায়গাটা কিন্তু ভারী চমৎকার। চারিদিকে সবুজ টিলা পাহাড়ে ঘেরা, আর মাঝখানে রয়েছে এই বুরুডি লেক। দোকানপাট সেরকম নেই, আছে কিছু ছোটখাটো দোকান, যেগুলো বোঝাই যাচ্ছে বিকেল হলে বন্ধ হয়ে যায়। পাওয়া যায় ওই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চা, কফি, হালকা টিফিন করবার সামগ্রী, ব্যাস। আর কিছু লোকাল মহিলাকে দেখলাম শশা, পেয়ারা কেটে বিক্রি করছেন। দু একটা খুব সাধারণ মানের খাওয়ার হোটেল রয়েছে, তবে খুবই সাধারণ, কাজ চালিয়ে নেওয়ার মতো। जगह बहुत अच्छा है। और अच्छा नहीं दिखाएंगे, कोई बात नहीं। वो हम लोग का छोटा कमल। এইখানে আমরা সবাই লাঞ্চ করবো এখন। এই খাবারের কথা বলতে গিয়ে আমি আজকে একটা গন্ডগোল করে ফেলেছি। জাসবীর ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমরা দুপুরে কি খাবো। আমরা বলেছিলাম আমরা
একদম সাধারণ মানের বাঙালি খাবার খাবো। অবশ্যই তাতে মাছ চিকেন থাকতে পারে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপ স্পেশাল খানা খাएंगे या সাদা খানা খাएंगे স্যার জি। আমি স্পেশাল বলতে ভেবেছিলাম কন্টিনেন্টাল বা মোগলাই জাতীয় কোনো খাবারের কথা বলছে, তাই বলেছিলাম না না, এই গরমে আমরা ওসব স্পেশাল খানা খাবো না। যদি মাছ চিকেন থাকে সেটা আলাদা, তবে সেটা একদম সাদামাটা বাঙালি খাবার হবে। কিন্তু এখানে স্পেশাল বলতে পরে বুঝলাম ওরা ওই মাছ মাংসটাকেই বোঝায়, আর সাদা বলতে একেবারে অতি সাধারণ সাদামাটা খাবারটাকেই বলে। ব্যাস, আমরা দেখলাম আমাদের জন্য এসে গেল একদম সাধারণ ভাত, ডাল আর একটা 5 তরকারির হ্যাট মানে সবজি। এটাই হচ্ছে সাদা খানা। চোখে জল আসার উপক্রম সবার। জসবীরকে বলতে জসবীর বলল তো সাদা খানা মানে এরকমই বোঝায়। আমাদের কয়েকজন একটু রেগে গিয়ে চেঁচামেচি শুরু করাতে ওরা আমাদের জন্য ডিম ভেজে দিল। সকালে একবার ডিম খেয়েছি, আবার এই গরমে দুপুরবেলায় আবার ডিম। সাংঘাতিক অবস্থা। যাই হোক, কোনো মতে দুপুরে খাবার কাজটা সেরে নিয়ে একটু গল্প গুজব আড্ডা মেরে সবাই নেমে এলাম লেকের কাছে। সাদা খানা খাওয়ার পর লেকের এই মৃদুমন্দ ঠান্ডা বাতাস মন্দ নয়। আমরা ঠিক করলাম বোটিং করব। এই বোটিং এর জন্য সবাইকে লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক এখানে, তাই অনিচ্ছা সহকারেও গায়ে ওই জ্যাকেট চাপিয়ে নিতে হলো। আমরা 9 জন দিলাম 1000 টাকা। আপনারাও এই বোটিং করতে আসলে একটু দরদাম করে নেবেন। আমরা এবার বুরুডি লেকে সবাই নৌকো বিহার করছি, তাই তো? দেখি অতনু। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস আমরা ঘুরছি এখন। খুব দারুণ। দাদা খুব জোর টানছে। রাজুদা বয়ে গেছে। রাজুদা ভয় লাগছে। রাজীব রায় চৌধুরী। আমি প্রায় 80 একর জায়গা জুড়ে পাহাড় আর জঙ্গল ঘেরা সবুজে মোড়া এই হ্রদ ব্রিটিশ রাজত্বকালে তৈরি করা হয়েছিল কৃষকদের চাষবাসের সুবিধার জন্য। এছাড়াও জল সম্পদ চাহিদা মেটানোর জন্য এই হ্রদ তৈরি করা হয়। আগে বুরুডি লেক ঝাড়খণ্ডের একটা অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে নানান রকম মাছ চাষও করা হয়। ঘাটশিলা এলে অতি অবশ্যই এই বুরুডি লেকটা ঘুরে দেখবেন, বোটিং করবেন, ভালো লাগবে। খুব সকালে অথবা বিকেলে এই বোটিং করাটাই বেটার, দুপুরবেলার থেকে অন্তত। এখন বাজে প্রায় 4টে। শুনলাম 5টা সাড়ে 5টার পরে বোটিং বন্ধ হয়ে যায়। আমরা বেশ কিছুক্ষণ এই বুরুডি লেকে বোটিং করলাম, বেশ সুন্দর সময় কাটলো। পুরো আমাদের বোটটা ঘুরছে। আমাদের এখানে অনেকে ভয় পেয়েছে, অনেকে আনন্দ পেয়েছে। অ্যাবনর্মাল ভাই।
বরুডি লেকে একটা দারুণ সময় কাটলো। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আমরা বোটিং শেষ করে নেমে এলাম, কিছু ছবি তুললাম, তারপর সবাই একটু চা খেয়ে আবার হোটেলের দিকে রওনা দিলাম। রাস্তায় আবার সেই পড়লো পদ্মপুকুর, ওপাশে সূর্য অস্ত যাচ্ছে, এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য। হোটেলে ফিরে এলাম সন্ধ্যাবেলা, রাতে ডিনার করে সবাই একটু আড্ডা মেরে যে যার মতন রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল বাকি কিছু স্পট দেখে নিয়ে বিকেলবেলা আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে। চেষ্টা করেছি আমাদের প্রথম দিনের এই ভ্রমণ যতটা সম্ভব ঠিকঠাকভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। আর আরও একবার বলছি, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন পরের এবং অন্যান্য আরও ভিডিও দেখতে পাওয়ার জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে নিজেদের বন্ধু এবং পরিচিতদের কাছে শেয়ার করুন। আপনাদের কমেন্ট দেখতে আমরা সবসময় আগ্রহী, কারণ ওই মূল্যবান কমেন্টগুলো আমাদেরকে আরও সমৃদ্ধ করে। আগামীকাল আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অতি অবশ্যই আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।